ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা ফান্ডামেন্টাল থেকে করছিলাম ডি ময়ভরের উপপাদ্য। আর ডি ময়ভরের উপপাদ্য থেকে আজকে যে প্রশ্নটা পড়বো, প্রশ্নটা প্রথমে দেখি। বলছে কি ডি ময়ভরের উপপাদ্যের সাহায্যে সমাধান করো। তো সমীকরণটা কেমন? এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এই সমীকরণটাকে আমাকে সমাধান করতে হবে। তো আমরা সমীকরণ সমাধান করার নর্মাল যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি সেগুলো হচ্ছে কমন নেওয়া, সূত্রে প্রয়োগ করা, অথবা কোনো একটা সংখ্যা বসিয়ে দেখা যে 0 হয় কিনা, যেটাকে আমরা বলি ভাগশেষ উপপাদ্যের প্রয়োগ। ওকে, এখানে তার কোনোটাই হবে না। প্রথমে কমনের চিন্তা করি। এই দুজন থেকে আমি এক্স টু দি পাওয়ার 5 কমন নিতে পারি, এই দুজন থেকে এক্স কিউব কমন নিতে পারি, এই দুজন থেকে এক্স স্কোয়ার কমন এক্স কমন নিতে পারি, কিন্তু একজন একলা থেকে যাচ্ছে, জোড়া মিলতেছে না, কারণ এখানে 7 জন, তো 6 জনকে জোড়া মিলানো সম্ভব, কিন্তু আরেকজন বাড়তি থেকে যাচ্ছে যা কমনের সিস্টেমে আর মিলবে না। ওকে, এখন এখানে আমি কত বসালে 0 হয় সেরকম একটা সমাধান পদ্ধতি আছে, যেটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের প্রয়োগ বলি। এখানে কোনো কিছু বসালে আসলে 0 হয় না। তুমি চাইলে চেক করে দেখতে পারো, কোনো কিছু বসালে 0 হয় না। তো ওকে সমাধান করার জন্য আমরা এখন একটা উচ্চতর চিন্তাধারা অ্যাপ্লাই করব, যেটা এর আগে আমরা কোনোদিন কোনো ক্লাসে করিনি। ওকে, তো আমি করব কি, এই সমীকরণটার উভয় পক্ষে এক্স মাইনাস 1 গুণ করব। এক্স মাইনাস 1 গুণ করলাম, তাহলে বাম পাশে যদি এক্স মাইনাস 1 গুণ করি তাহলে হবে এরকম এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব হবে, এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। সব কি ঠিকঠাক লিখছে? 6 5 4 3 2 1। ওকে, তাহলে উভয় পক্ষে আমি এক্স মাইনাস 1 গুণ করছি, এখানেও এক্স মাইনাস 1 গুণ করছি, এদিকেও 0-র সাথে যদি এক্স মাইনাস 1 গুণ করি তো 0ই তো হবে। ঠিক আছে, তুমি চাইলে সাইড নোট লিখে রাখতে পারো যে উভয় পক্ষে এক্স মাইনাস 1 গুণ করে, তবে পরীক্ষায় সাইড নোট দেওয়ার দরকার নেই। তো এরপর আমি গুণটা শেষ করব। এখন এটা যে গুণ করতে চাচ্ছি, গুণের মধ্যেও আমরা কিন্তু একটা নতুনত্ব দেখতে পাবো। তো সাধারণভাবে আমরা যদি এটাকে গুণ করে এভাবে করতে হবে, এক্স দিয়ে প্রথমে সবাইকে গুণ করতে হবে, 1 দিয়ে সবাইকে গুণ করতে হবে, তারপর এখানে লিখতে হবে। কিন্তু আমি এভাবে করব না। ওকে, কথা না বলে আমরা দেখি যে আসলে কিভাবে করতে চাচ্ছি। প্রথমে আমি এই এক্সের সাথে এক্স টু দি পাওয়ার 6কে গুণ করব। ওকে, এক্সের সাথে যদি এক্স টু দি 6কে গুণ করি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 7। ঠিক আছে, এরপর আমার কাজ হচ্ছে এক্সের সাথে আমি এক্স টু দি পাওয়ার 5কে গুণ করব। তো এক্সের সাথে যদি আমি এক্স টু দি পাওয়ার 5কে গুণ করি তাহলে আমি কত পাবো? এক্স টু দি পাওয়ার 6, নাকি নয়? ভালো করে খেয়াল করতে হবে। আর ওর সামনে চিহ্ন থাকবে কিন্তু প্লাস চিহ্ন। তাহলে এক্সের সাথে প্রথমে এক্স টু দি পাওয়ার 6কে গুণ করে এক্স টু দি পাওয়ার 7 এখানে বসাই ফেলছি, আর ওই একই এক্সের সাথে আমি এর পরেরটা গুণ করছি এক্স টু দি পাওয়ার 5, যেটা গুণ হয়ে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 6। এবার আমি কি করব, এই যে এখানে 1 আছে না, 1টাকে গুণ করব ওর সাথে, মানে এক্সকে গুণ করছি 2 নাম্বারটার সাথে, আর 1কে গুণ করছি 1 নাম্বারটার সাথে। তো 1কে যদি 1 নাম্বারটার সাথে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 6 পাওয়া যাবে, যেটার আগে চিহ্ন থাকবে মাইনাস, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 হবে। তো এই এক্স টু দি পাওয়ার 6 এবং এই এক্স টু দি পাওয়ার 6 কিন্তু কাটা যাবে, যাকে এখানে আর আমরা লিখবো না। ঠিক আছে, একইভাবে এক্সকে আমি এবার এর পরেরটার সাথে গুণ করব এক্স টু দি পাওয়ার 4, আর এই 1কে গুণ করব তার পরেরটার সাথে, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5। তো এক্সকে যদি এক্স টু দি পাওয়ার 4 এর সাথে গুণ করি তাহলে এই দুজনে মিলে হবে এক্স টু দি পাওয়ার 5। আবার এই 1কে যদি ওর সাথে গুণ করি তাও হবে এক্স টু দি পাওয়ার 5। একজনের আগে আসবে প্লাস চিহ্ন, আরেকজনের আগে আসবে মাইনাস চিহ্ন, দুজন আবার কাটা যাবে ঠিক এই প্রসেসে। আচ্ছা, আমি এটাও একটু লিখে দেখাই। এক্সকে প্রথমে এক্স টু দি পাওয়ার 4 এর সাথে গুণ করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 5 আসলো, আর তার আগে চিহ্ন আসলো প্লাস। আর এই 1কে আমি এখানে 2 নম্বরটার সাথে গুণ করলাম, যার কারণে এটার আনসার আসলো আবার মাইনাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে এটা কাটা গেছে। ওকে, এবার আমি করব কি, এই এক্সকে তার পরেরটার সাথে গুণ করব, মানে এক্স কিউবের সাথে গুণ করব। তো এক্সকে যদি এক্স কিউবের সাথে গুণ করি তাহলে আনসার আসবে পজিটিভ এক্স টু দি পাওয়ার 4। আবার এই 1কে তার ইনস্ট্যান্ট পরেরটার সাথে যদি গুণ করি তাহলে আমরা আনসার পাবো মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটাও কাটা যাবে, যা এখানে আর লেখার দরকার নাই। ওকে, এভাবে চলতে থাকবে এবং আমরা করব কি, এই এক্সকে এই লাস্টের সাথে গুণ করব, কোনো না কোনো এক সময় তো এভাবে গুণ করতে থাকবো, তাই না? তো এক্সকে যখন ওর সাথে গুণ করবো, 1কে যখন ওর সাথে গুণ করবো সেটাও কাটা যাবে, এক্সকে এটার সাথে গুণ করবো, 1কে এটার সাথে গুণ করবো সেটাও কাটা যাবে, এই এক্সকে লাস্টের সাথে গুণ করবো, আর এই 1কে এই আগেরটার সাথে গুণ করব। আমরা এতক্ষণ ধরে কিন্তু এটাই দেখতে পাচ্ছিলাম যে এক্সকে গুণ করতেছিলাম যেটার সাথে, 1কে গুণ করতেছিলাম তার আগেরটার সাথে, ফলে তারা কাটা যাচ্ছে। একইভাবে এক্সকে গুণ করতেছি 1-এর সাথে, আর এই 1কে গুণ করতেছি তার আগেরটার সাথে, ফলে কি হবে, এক্স যদি 1-এর সাথে গুণ হয় হবে প্লাস এক্স, এই মাইনাস 1 যদি ওর সাথে গুণ হয় তাহলে হবে মাইনাস এক্স, ফলে এক্স আর এক্স আবার কাটা যাবে। ওকে, এক্সকে আর গুণ করার কোনো সুযোগ নাই।
কারণ এক্স লাস্ট এটার সাথে গুণ হয়েও কাটা গেছে। 1কে কিন্তু এখনো পর্যন্ত লাস্ট এটার সাথে গুণ করতে পারি, কারণ হচ্ছে 1 একটু আগে যেটা কাটা গেছে সেটা ওর সাথে গুণ হয়ে কাটা গেছে, কিন্তু 1কে এখনো লাস্টের ওর সাথে গুণ করি নাই। তাহলে 1 যদি ওর সাথে গুণ হয় তাহলে একে একে হবে -1, যেটা কিন্তু কারোর সাথে কাটা যাবে না। দুইটা সংখ্যা কাটা যায় নাই। এই এক্স প্রথম যেটার সাথে গুণ হয়েছিল সেটা কাটা যায় নাই, আর এই 1 লাস্টে যেটার সাথে গুণ হয়েছে সেটা কাটা যায় নাই। বাকিরা মাঝখানে সবাই ওই প্রসেসের কারণে কাটা যাবে। ওকে, তাহলে x⁻7 - 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 0। বা আমরা এভাবে লিখতে পারি x⁻7 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে x⁻7 ইকুয়াল টু 1। এবার এই অঙ্কটা আমরা যে গত ক্লাসে করলাম সেই অঙ্কটার মতো পুরোপুরি একই রকম হয়ে গেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বা x⁻7 ইকুয়াল টু 1 না লিখে আমরা লিখতে পারি cos 0 প্লাস i sin 0। তাহলে এই 7টাকে ওই দিকে নিয়ে যেতে পারি। তাহলে x ইকুয়াল টু cos 0 প্লাস i sin 0 হোল টু দি পাওয়ার 1/7। তাহলে x ইকুয়াল টু এটাও নিতে পারি cos, এবার আমরা এটাকে কি করব, ওই যে 2n পাই পর্যন্ত বর্ধিত করব, কারণ এই সমীকরণটা হচ্ছে 6 ঘাতের সমীকরণ। তো 6 ঘাতের সমীকরণের আনসার আমাকে কয়টা আনতে হবে? 6টা আনতে হবে। তো এখানে দেখি, এখানে না দেখি, এখানে দেখি এটা হচ্ছে 7 ঘাতের সমীকরণ, তাহলে আমাকে আনসার আনতে হবে 7টা। তার কারণে আমরা একটা অতিরিক্ত 2n পাই যোগ করতে বাধ্য। তাহলে 2n পাই প্লাস 0 এটা যদি যোগ করি তো 0টা তো যোগ করা না করে একই, তাই না? যেন আমি আজকে করব কি এই 0টা না লিখবো, কারণ আমরা তো এতদিন যেহেতু ম্যাথের সাথে আছি তো আমরা একটু স্মার্ট তো হয়েছি না, ওই স্মার্টনেসকে কাজে লাগাবো। তাহলে cos 2n পাই প্লাস i sin, এখানে 2n পাই প্লাস 0 হওয়ার কথা, কিন্তু আমরা শুধু 2n পাই লিখতে পারি 1/7, কারণ 0 তো যোগ হলে ওইটাই হবে। তাহলে এখন এবার আমি 1/7 এটাতে অ্যাড করে দিব। তাহলে কি পাবো? cos 2n পাই বাই 7 প্লাস i sin 2n পাই বাই 7। ওকে, তাহলে x ইকুয়াল টু আমরা পাইছি cos 2n পাই বাই 7 প্লাস i sin 2n পাই বাই 7, যেখানে n ইকুয়াল টু 0 1 2 3 4 5 6, কারণ এখানে পাওয়ার, এই যে এখানে সমীকরণে পাওয়ার ছিল 7 থাকা মানে হচ্ছে 7টা আনসার আসবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য সহ হচ্ছে 7টা আনসার আসছে। ওকে, কিন্তু আমরা এখানে একটা সাংঘর্ষিক ব্যাপার স্যাপার করে ফেলছি, যেটা প্রশ্ন কখনোই আমাদেরকে করতে দেয় নাই, কিন্তু আমরা করছি। কি করছি দেখি। আমাদের মূল যে প্রশ্নটা সেখানে x এর পাওয়ার ছিল 6, তাহলে মূল প্রশ্নে x এর পাওয়ার 6 মানে হচ্ছে ওই প্রশ্নের সমাধান হবে 6টা। কিন্তু আমরা যখন এই অতিরিক্ত একটা x গুণ করছি, এই অতিরিক্ত x গুণ করার ফলে ওইখানে x এর পাওয়ার হয়ে গেছে 7, যার কারণে আমরা সমাধান যখন করছি তখন আমরা আনসার পাইছি 7টা। কিন্তু এই 7টা আনসার আমাদের জন্য আসে নাই, আমাদের জন্য 6টা আনসার আসছে। তো এখন এই যে 7টা আনসার পাইছি, এই আনসারগুলো থেকে একটা আনসার বাদ দিতে হবে। তখন আমরা কোনটা বাদ দিব, যে এখান থেকে 0 দিয়ে করাটা বাদ দিব নাকি বাকিদের থেকে যে কোনো একটা বাদ দিব, সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। ওকে, তো আমরা এখানে এই যে 2 নাম্বার লাইন থেকে আমরা আসলে প্রবলেমটা ক্রিয়েট করে আসছি। প্রবলেম ক্রিয়েট করার কারণে অঙ্কটা সহজ হয়েছে, কিন্তু প্রবলেমকে সাথে রাখি আমরা কখনোই আমাদের ভবিষ্যৎকে সামনে নিয়ে যেতে পারি না। এজন্য আমাদেরকে করতে হবে কি, প্রবলেম দিয়ে যতই সমাধান করা হোক না, প্রবলেমকে এবার সমাধান করা উচিত। তাহলে আমরা একটা কাজ করি, এই যে এই লাইনে আমরা অতিরিক্ত x-1 গুণ করছিলাম। আচ্ছা, আমি যদি ওর সাথে গুণ না করতাম, আমি একটা কাজ করি বুঝার জন্য এই এক্সট্রা তীর চিহ্নগুলো একটু মুছে দিই, নাইলে আসলে ব্যাপারটা হজবরল হয়ে যাচ্ছে। এই যে এক্সট্রা তীর চিহ্ন মুছে দিলাম। ওকে, এবার দেখি আমরা করছি কি, এই x-1কে ওর সাথে গুণ করছি, ঠিক আছে? এরপরে গুণ করার ফলে আমরা x⁻7 - 1 ইকুয়াল টু 0 পাইছিলাম। যদি আমি এই গুণটা না করতাম, এই লাইনের পরে আমি কিন্তু একটা জিনিস লিখতে পারতাম, ভাবলাম যে এই গুণটা আমি করিনি, তাহলে এই লাইনের পরে আমি একটা কথা লিখতে পারতাম, সেটা হচ্ছে x-1 ইকুয়াল টু 0, অথবা মানে হয় দিয়ে আর কি, হয় x-1 ইকুয়াল টু 0 অথবা এই x⁻6 প্লাস 5 এত ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0, এই লাইনটা আমি লিখতে পারতাম। ওকে, এই যে এটা ইকুয়াল টু 0 থেকে যে আনসারটা আমি পাইতাম, এইটা ইকুয়াল টু 0 থেকে যে আনসার আমি পাইতাম, ওইটাই হচ্ছে আমার এই প্রশ্নের আনসার, কারণ প্রশ্নে ওর আনসার জানতে চাইছে। তাহলে এই যে ব্যাটা x-1 আসছে, এই ব্যাটার আনসার প্রশ্নে জানতে চাই নাই, আমি অতিরিক্ত নিয়ে আসছি ওকে। তাহলে একটা কাজ করি, ওকে একটু পক্ষান্তর করে দেখি তো, বা কি হয়, x ইকুয়াল টু কত হয় 1, তার মানে হচ্ছে
এই যে অতিরিক্ত যে জিনিসটা আমি আনছি ওই জিনিসটা কাহিনী হচ্ছে x ইকুয়াল টু 1, অর্থাৎ আমি যে প্রশ্নটা সমাধান করলাম এই সমাধানে x এর মান কোনোভাবেই 1 যেন না হয়, কারণ x এর মান 1 যেটা আসতেছে ওটা আমি আনছি, ওটা তো প্রশ্নে ছিল না, আমি অতিরিক্ত অ্যাড করছি। তাহলে আমার অতিরিক্ত অ্যাডের আনসার কোনটা আসতে পারে? x ইকুয়াল টু 1। তার মানে এই প্রশ্নের কোনো জায়গায় যেন x ইকুয়াল টু 1 না আসে, সেজন্য প্রথম থেকে আমাকে নোটগুলো দিয়ে আসতে হবে, কমা দিতে হবে, কমা দিয়ে বলবো যে x নট ইকুয়াল টু 1, অর্থাৎ আমি এখানে অতিরিক্ত x মাইনাস 1 অ্যাড করছি, গুণ করছি, কিন্তু আমি বলতেছি যে বাবা আমি এখানে x মাইনাস 1 গুণ করার পরেও প্রশ্ন যেহেতু x মাইনাস 1টা প্রশ্নের ছিল না, সেজন্য x মাইনাস 1কে গবেষণা করে আমি দেখছি যে এদিক সেদিক করলে x ইকুয়াল টু 1 হয়, ওই x ইকুয়াল টু 1 যেন উত্তরে না আসে। একইভাবে প্রত্যেকটা লাইনে এটা লিখে দিতে হবে। তাহলে এটা তো আমাকে কমা দিয়ে লিখতে হবে x যেন 1 না হয়, মানে x ইকুয়াল টু x নট ইকুয়াল টু 1, এটার মানে হচ্ছে x এর মান যেন 1 না আসে। এবার এটার পাশেও লিখে দিতে হবে যে x এর মান যেন 1 না আসে, এটার পাশেও লিখে দিতে হবে x এর মান যেন 1 না আসে, এটার পাশেও লিখতে হবে x নট ইকুয়াল টু 1, এটার পাশেও লিখতে হবে x নট ইকুয়াল টু 1, এবং ফাইনালি এটার পাশেও লিখতে হবে x নট ইকুয়াল টু 1। ওকে, তাইলে ঘটনা কি? x নট ইকুয়াল টু 1 এই কথাটার মানেই হচ্ছে আমি যে x এর যে মানটা এখানে আনছি এই মানে আমি যদি 0 1 2 3 4 এগুলো বসাই তাহলে বিভিন্ন রকম আনসার পাবো, কিন্তু ওই আনসারগুলোর মধ্যে যদি 1 আসে ওই জায়গাটাকে বাদ দিতে হবে। ওকে, তো এখন আমরা একটু চেক করব যে এদের মধ্যে কোন মানের কারণে, এই n এর কোন মানের কারণে x ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। মানে n এর মান প্রথমে 0 বসাই, তাহলে আমরা একটু লিখবো যে কিন্তু x নট ইকুয়াল টু 1, মানে আমরা যে এই আনসারটা পাইছি এর নিচে লিখবো আসলে এগুলা, এই যে আনসারটা পাইছি এই আনসারটার পরে আমরা একটু স্বীকার করে নিচ্ছি যে আমরা যে আনসারটা পাইছি ওইখানের মধ্যে x যেন 1 না হয় এরকম একটা কথা বলা আছে, কিন্তু x নট ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এখানে n ইকুয়াল টু 0 বসিয়ে আমরা দেখি যে x এর মান কত হয়। এইখানে n এর মান আমরা প্রথমে যে 0টা বসাবো তারপর দেখবো x এর মান কত হয়। তো n এর মান 0 বসাই, যদি x এর মান 1 না হয় তাহলে তো 0 আমাদের আনসার, কিন্তু n এর মান 1 বসিয়ে যদি x এর মান হয় তাহলে আর সেটা আমাদের আনসার হবে না। আচ্ছা আমি আগে বসাই, এত কথা একসাথে বলে আসলে বোঝা যাবে না। প্রথমে আমরা কি করবো, n ইকুয়াল টু 0 এই সমীকরণে বসাবো। তাহলে n ইকুয়াল টু 0 এখানে বসাই, তাহলে n ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত পাবো একটু দেখি, x ইকুয়াল টু পাবো যে cos 2 ইন্টু 0 পাই, তার মানে এখানে যে 0 বসে তাহলে এটা পুরো 0 হয়ে যায়, তাহলে পাচ্ছি cos 0, x ইকুয়াল টু পাবো cos 0 প্লাস i সাইন, এখানেও যদি 0 বসে তাহলে এটাও হয়ে যাবে পুরোটা 0, i সাইন 0, তাহলে কত পাচ্ছি, তাহলে x এর মান cos 0 মানে হচ্ছে 1 আর i সাইন 0 মানে হচ্ছে 0, কারণ সাইন 0 মান 0, 0 যদি i এর সাথে গুণ হয় 0 হয়ে যাবে, তাহলে 1 পাচ্ছি। ওফ, প্রবলেম কোথায় দেখি, n এর মান যদি 0 বসাই x এর মান কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আবার বলতেছি n এর মান 0 বসালে x এর মান 1 হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেকটা লাইনে বলে আসছি x এর মান যেন 1 না হয়, x এর মান যেন 1 না হয়, x এর মান যেন 1 না হয়, x এর মান যেন 1 না হয়। তাহলে কত বসাইলে x এর মান 1 হয়ে যাচ্ছে, n এর মান 0 বসাইলে x এর মান 1 হয়ে যাচ্ছে। তার মানে এই যে এখানে 7টা সংখ্যা দেখা যাচ্ছে, 7টা আনসার, ওই 7টা আনসারের মধ্যে 0 আমার জন্য আসে নাই, কারণ 0 এই প্রশ্নের প্রধান প্রশ্নের সাথে 0 আমাদেরকে ঝামেলা দেখাচ্ছে, বলতেছে কি n এর মান যদি 0 বসায় x এর মান আসতেছে 1, কিন্তু n এর মান আমরা তো x এর মান 1 নিতে পারি না, x এর মান নিতে না পারার কারণে আমরা বাকি মানগুলোকে আমরা গ্রহণ করতে পারবো, 0 কে গ্রহণ করতে পারবো না, n এর মান 0 কে গ্রহণ করতে পারবো না। কেন? কারণ n এর মান 0 বসিয়ে আমরা দেখলাম x এর মান কত আসে, 1 আসে, ওইদিকে আমাদের কথা ছিল কি x এর মান যেন 1 না আসে, মানে আমরা যে সিস্টেমে করছি। ওকে, তাহলে লিখবো সুতরাং নির্ণেয় সমাধান, আজকে একটু নির্ণেয় সমাধান লিখতে হচ্ছে। সুতরাং নির্ণেয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু, এটাই নির্ণেয় সমাধান, x ইকুয়াল টু cos, যেখান থেকে দেখে লিখি cos 2n পাই বাই 7 প্লাস i সাইন 2, একটু ছোট করে লিখতেছি 2n পাই বাই 7, এইটাই লিখছি আসলে, এই যেটাই লিখছি 7, যেখানে এই যেখানে শব্দটাতে আমাদের চেঞ্জ আসবে, যেখানে n ইকুয়াল টু, এখানে লিখছিলাম 0 1 2 3 4 5 6, কিন্তু আমরা এখানে লিখবো n ইকুয়াল টু 0টা বাদ দিয়ে দিব, কারণ 0 আমাদের শর্তর সাথে মিলে নাই। তাহলে আমরা 0কে বাদ দিয়ে 1 থেকে লিখবো 1 2 3 4
5 6 এই 6টাই হচ্ছে আমাদের জন্য আনসার। ওই n = 0টা আমাদের জন্য আনসার নয়, কারণ n = 0 বসালে x = 1 আসে, আর আমরা 2 নম্বর লাইন থেকেই বলে আসছি x = 1 আমরা নিব না, x = 1 নিব না, x = 1 নিব না। তাহলে নিব না যখন, তখন x = 1 যে আসবে তাকে তো বাদ দিতেই হবে। তো n এর মান 0 বসালে x = 1 আসতেছে, যার কারণে আমরা ওকে দুনিয়া থেকে সরাই দিছি, বাকিরাই হচ্ছে আমাদের জন্য আনসার। তো আজকে আমরা যে প্রশ্নটা নিছি, প্রশ্নটা হচ্ছে সমাধান করো x + y হোল কিউব প্লাস x - y হোল কিউব = 0। তো গত পর্বেও আমরা কতগুলো সমীকরণের সমাধান করছিলাম, তো আজকেও আমরা একটা সমীকরণের সমাধান করতেছি। সমীকরণটা দেখতে এরকম। তো আমরা এখানে ডিময়-ভরের পদ্ধতি অ্যাপ্লাই করব, যার কারণে সমীকরণটা সমাধান ওইভাবে হবে। তো পরীক্ষায় যদি আমাকে কোনো একটা প্রশ্ন সমাধান করতে বলে আর ডিময়-ভরের পদ্ধতিতে করতে বলবে সাধারণত, তখন আমরা ডিময়-ভরের পদ্ধতি অ্যাপ্লাই করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। ওকে, তো আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিই। x + 1 হোল কিউব প্লাস x - 1 হোল কিউব = 0। প্রথমে প্রশ্নটা নিলাম। ওকে, বা আমি করব কি, এখান থেকে একজনকে পক্ষান্তর করে দেবো। তাহলে x + 1 হোল কিউব = -x - 1 হোল কিউব, এভাবে নিলাম। ওকে, এরপর আমি এই যে মাইনাসটাকে রেখে x - 1 হোল কিউবকে এটা নিচে নিয়ে আসব, এই যেভাবে x + 1 হোল কিউব এটার নিচে আমি এই x - 1 হোল কিউব এটাকে নিয়ে আসলাম, ইকুয়ালটা এখানে পড়ে থাকবে -1। হ্যাঁ, অনেকে মনে করতে পারে এখানে 0 পড়ে থাকবে, আসলে এখানে যদি 0 পড়ে থাকে তাহলে গন্ডগোলটা হবে। আমি একটু দেখাই, a = -b। ওকে, a = -b, এখান থেকে আমি যদি b কে নিচে নিয়ে আসি তাহলে a/b = -1। এখন কথা হচ্ছে এখানে -1 হবে নাকি 0 দেওয়াটা ভালো হবে। অর্থাৎ কিছু স্টুডেন্ট প্রশ্ন করতে পারে যে a = -b, এটা থেকে আমরা a/b = এখানে আমরা 0 লিখতে চাচ্ছি। ওকে, তাহলে আমি দেখাবো যে এটা আসলে সম্ভব নয়। কেন? আমি যদি এই লাইন থেকে আবার পিছনের লাইনে যেতে চাই তাহলে এই b কে আমাকে করতে হবে কি 0-র সাথে গুণ করতে হবে। তো b কে যদি আমি 0-র সাথে গুণ করি তাহলে b 0-র সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে 0, অর্থাৎ a = আমরা পাচ্ছি 0, যা কিনা সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু এখানে দেখি আমি যদি b কে যদি আগের লাইনে নিতে চাই, এই b কে যদি এখানে গুণ করি তাহলে -b এত, তার মানে এইখান থেকে আমরা এটাই পাচ্ছি। অথবা এই প্রসেসটা আসলে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে a = -b। ওকে, এই b কে আমি নিচে আনতে চাচ্ছি, এটার মানে হচ্ছে উভয় পক্ষকে আমি b দ্বারা ভাগ করব। তাহলে a কেও আমি b দ্বারা ভাগ করব আর এই -b কেও আমি b দ্বারা ভাগ করব, ফলে কি হলো, এভাবে তো হয়ে গেল এদিকে, আর এখানে b কাটা গেলে হবে জাস্ট -1। তো আমি এই মাঝখানের b দ্বারা ভাগের কথাটা না বলে সরাসরি এই কাজটাই করছি আর কি। ওকে, তাহলে এখন এটুকু তো আসলো। এই জিনিসটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, কারণ এখানে এটার পাওয়ারও কিউব, এটার পাওয়ারও কিউব, তাই না? তাহলে x + 1 / x - 1 পুরাটাকে একসাথে হোল কিউব লিখে দিতে পারি = -1। ওকে, এবার এই -1 কে আমি cos থিটা আর sin থিটার মাধ্যমে প্রকাশ করব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনো সময় আমরা ডিময়-ভরের সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা করলাম কি, এই যে x + 1 / x - 1 হোল কিউব তার জায়গায় থেকে যাক, এই -1 এর জায়গায় আমরা করব কি, লিখব cos π + i sin π, এভাবে লিখব। কারণ আমরা এই cos π এর মান জানি -1 আর এই sin π এর মান হচ্ছে 0, তো 0 যদি ওর সাথে গুণ, এটা 0 হয়ে যাবে আর এই -1টা থেকে যাবে। ওকে, এবার এই যে কিউবটা দেখা যাচ্ছে এটা আমি ওই পাশে পাঠাই দিব, তাহলে আমরা বাম পাশে পাচ্ছি ঠিক এরকম যে x + 1 / x - 1 = cos π + i sin π হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, তো আমরা যেহেতু এটা সমাধান করব, তো সমাধান তো একটা আসবে না, যেহেতু এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3 দেখা যাচ্ছে, তো 3টা সমাধান আসার সম্ভাবনা আছে। তো যার কারণে আমরা এটাকে 2n π এ বর্ধিত করব। তাহলে বাম পাশে যেমন আছে তেমন থেকে যাক, x + 1 / x - 1 এটাকে আমরা 2n π এ বর্ধিত করলে এটা সেকেন্ড ব্র্যাকেট থাক, তাহলে থাকবে যে cos অতিরিক্ত 2n π + π প্লাস i sin এই অতিরিক্ত 2n π + π, আর পুরাটার উপরে হোল টু দি পাওয়ার 1/3 যেমন আছে তেমন থেকে যাবে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এই 1/3টা এখানে গুণ করে দেওয়ার, যেটা আমরা ডিময়-ভরের সিস্টেমে শিখছিলাম। ওকে, তাহলে আমরা এরপরে লিখব বা বাম পাশে যেমন আছে তেমন থাক, x + 1 / x - 1, আমরা এই পাশে এই 1/3টা থিটার সাথে গুণ করে দেব, তাহলে আমরা পাচ্ছি cos
2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 প্লাস আই সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 এভাবে পাচ্ছি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে সমাধান করার মানে এক্স এর মান বের করা। তো আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান কত হবে সেটা জানা। ওকে, তো আমি যদি এক্স এর মান জানতে চাই এক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে পারি। তো যোজন বিয়োজন কীভাবে করতে হয়, এই যে এক্স প্লাস ওয়ান আছে না উপরে, তো এক্স প্লাস ওয়ান উপরে নিচে লিখে ফেলতে হয়। ওকে, যোজন বিয়োজন কীভাবে করতে হয় আবার বলতেছি, এই যে উপরে এক্স প্লাস ওয়ান আছে সেটা উপরেও লিখতে হয় নিচেও লিখতে হয়, ঠিক আছে। তারপর একটা প্লাস টেনে দিতে হয়, তারপর একটা মাইনাস টেনে দিতে হয়। এবার এই প্লাস আর মাইনাসের পরে নিচেরটা দোনোবার লিখে দিতে হয়। তাহলে নিচে আছে এক্স মাইনাস ওয়ান, এর নিচে আছে এক্স মাইনাস ওয়ান। এটা এভাবে লিখতে হয়, আসলে এই ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এভাবে যোজন বিয়োজন করতে হয়। ওকে, তাইলে এখন কথা হচ্ছে আমি আসলে এর পরের লাইন না করে একটা কাজ এখানে করে ফেলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই প্লাস থাকার কারণে এই ব্র্যাকেট থেকে যখন আমরা ওকে বের করব তখন ওর চিহ্নের কোনো অসুবিধা হবে না, কিন্তু এই মাইনাস থাকার কারণে ব্র্যাকেট থেকে যখন আমরা ওকে বের করব তখন ওর এই চিহ্নটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে যোজন বিয়োজন যখন করব তখন আমরা দেখব এই উপরের রাশিটা দুইবার লিখে ফেলবো, একবার প্লাস একবার মাইনাস দিব। এই নিচের রাশিটা উপরে নিচে লেখার কথা, তো নিচের রাশিটা উপরে নিচে লিখবো, তবে নিচে এই মাইনাসের যে প্রভাবের কারণে চিহ্নের যে পরিবর্তন সেটাও যেন আমরা ঠিকঠাকভাবে করে দিই। ওকে, এখন এদিকের যোজন বিয়োজনটা কি হবে, এদিকে এই পুরাটাই হচ্ছে একটা রাশি আর ওর নিচে আমি একটু খেয়াল করি ডট ডট দিয়ে দেখাচ্ছি, ওর নিচে মনে মনে আছে ওয়ান। যে কোনো রাশির নিচে মনে মনে ওয়ান থাকে, তো আমি তো এখানে উপরে নিচে দুইটা সংখ্যা পাইছি যাদেরকে যোজন বিয়োজন করছি, আর এখানে যখন যোজন বিয়োজন করতে যাচ্ছি তখন এই উপরের রাশিটার নিচে মনে মনে আছে ওয়ান। তাহলে যোজন বিয়োজন করতে গেলে কি হবে, উপরের রাশিটা উপরেও বসাবো নিচেও বসাবো। তাহলে লিখে ফেলি, তাহলে কস 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 প্লাস আই সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3, নিচেও লিখে ফেলবো cos 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3 প্লাস আই সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। একবার প্লাস চিহ্ন দিব, একবার মাইনাস চিহ্ন দিব। এবারে নিচের রাশিটাকে লিখবো উপরে নিচে, তাহলে উপরেও লিখে দিব নিচেও লিখে দিব ওয়ান। ওকে, তাহলে যোজন বিয়োজনের কাজ শেষ। তো তুমি সাইড নোটে লিখে রাখতে পারো যে যোজন বিয়োজন করে, তবে পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, জাস্ট তুমি ভুলে না যাওয়ার জন্য পাশে লিখে দিবা যোজন বিয়োজন করে। ওকে, বা এরপর আমার কাজ হচ্ছে এখানে এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা, সরি প্লাস ওয়ান কাটা, এক্স আর এক্স মিলে হবে টুয়াইজ এক্স, আর নিচে এই এক্স আর এক্স কাটা এক আর এক যোগ হয়ে হবে 2। ওকে, তো আমি পরের লাইনে এই 2 কেটে শুধু এক্স লিখতে পারবো, তাই না? ওইটা আমি এই লাইনেই করে ফেলতে যাচ্ছি যাতে আমাদের একটা লাইন কমে যায়। তাহলে এই 2 আর 2 যদি কেটে দিই তাহলে এখানে খালি থাকবে এক্স। ওকে, সরাসরি করে দিলাম, কারণ একটা লাইন বাড়ানোর কোনো দরকার নেই, আমরা একটা লাইন কমাই করি। তাহলে 2 আর 2 কাটা গেলে খালি এক্স থাকবে। ওকে, আর এখান থেকে এবার আমাদের এই অধ্যায়ের সম্পর্কে যে ফর্মুলাগুলো আমরা শিখছি, যে সূত্রগুলো আমাদের কাজে লাগে, সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমাদেরকে অঙ্কটা শেষ করতে হবে। তো আমি সূত্রটা অ্যাপ্লাই করার আগে একটা কাজ করি, এই যে ওয়ান দেখা যাচ্ছে না প্লাস ওয়ান, ওকে আমি সামনে নিয়ে আসতেছি। তাহলে ওয়ান প্লাস কস, এটাকে আমি একটু এভাবে লিখতে চাচ্ছি 2 ইন্টু 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, এভাবে লিখতে যাচ্ছে। এতে হইলো কি, একটু খেয়াল করি, এই 2 দিয়ে যদি আমি 6কে কেটে দিই তাহলে হয়ে যাবে 3। তাহলে 2 6কে কেটে 3 করে দিলে বাকিগুলো সব মিলে যাবে। তো আমি এই 2 অতিরিক্ত কেন আনতেছি সেটা আমি একটু পরে বলবো, আগে একটু অপেক্ষা করি, দেখতে থাকি। প্লাস এটাকে কি করতেছি, আই সাইন, এখানেও একই কাহিনী করবো, একটা অতিরিক্ত 2 গুণ করে 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3, এভাবে, সরি ডিভাইড বাই 3 লিখলে তো হবে না, 6 লিখতে হবে। এভাবে আমরা লিখতে পারবো, কারণ এই 2 দিয়েও যদি এই 6কে কেটে দিই তাহলে সেটা আগের লাইনে চলে যাবে। আর এই প্লাস ওয়ান যেটা দেখাচ্ছে সেটা তো আমি অনেক আগেই এখানে নিয়ে আসছি। ওকে, এবার এই মাইনাস ওয়ানটাকে আমি সামনে নিয়ে আসি, মাইনাস ওয়ান, তারপর লিখতে চাচ্ছি প্লাস কস, এখানে একটা অতিরিক্ত 2 ইন্টু 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6 লিখে দিলাম যাতে 2 আর 6 কাটা গিয়ে 3 হয়। তারপরে প্লাস আই সাইন আবার 2 ইন্টু 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, এভাবে লিখে দিতে পারলাম। ওকে, এখন আমি এই লাইনে আরও একটা কাজ করতে যাচ্ছি। আমি ওটা সরাসরি করতাম কিন্তু তোমরা আসলে বুঝতে পারবে না, সেজন্য আমি একটা লাইন বাড়াই করছি। এই যে 1 আর cos 2 এত এটা লিখছি না, এটার থেকে আমি কিন্তু মাইনাস কমন নিতে চাচ্ছি। যে মাইনাস কমনটা আমি পরের লাইনে নিতে পারি সেটা আমি এখানেই করেছি, তুমি পরের লাইনেই করবো। ওকে, তো আমরা কি করব, পরের লাইনে
এই এক্স ইকুয়াল এই উপরে যা আছে তা যেমন আছে তেমন থাকবে, নিচে খালি আমরা কি করবো এই মাইনাসটা কমন নেবো এই দুজন থেকে, তিনজন থেকে না, ও থেকে কমন নিব না, এই দুজন থেকে কমন নিব। তাহলে ওর আছে মাইনাস চিহ্ন, ওর আছে প্লাস চিহ্ন, যদি আমি মাইনাস কমন নিই তাহলে 1 হবে, আর এই প্লাস চিহ্নটা জাস্ট কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ আমরা যখন মাইনাস সাইন কমন নিই তখন চিহ্ন পাল্টে যায়, তাই না? তাহলে এই একটুক থেকে আমি খালি মাইনাসটা কমন নিলাম, বাকিটা যেমন আছে তেমন থাক। এটা তুমি পরের লাইনে লিখবা, ওকে? আর যদি তুমি সরাসরি বুঝতে পারো তাহলে তো কয়েকদিন যখন প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে যে এখান থেকে মাইনাস কমনটা আমি এক লাইনে নিয়ে ফেলতে পারি, তুমি একটু স্মার্ট হয়ে আসবো আর কি, ওকে? তো আমি কি করলাম, মাইনাসটা কমন নিয়ে নিলাম। এরপর আমি করব কি, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব। একটা সূত্র হচ্ছে, তিনটা সূত্র অ্যাপ্লাই করব আমি। সূত্রগুলা এই পাশে এখানে লিখি, তাহলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়। একটা হচ্ছে 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কোয়ার a, ওকে? 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কোয়ার a। আরেকটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কোয়ার a। তাহলে একটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a, আরেকটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কোয়ার a, আরেকটা সূত্র হচ্ছে sin 2a। এই তিনটা সূত্র আমরা ব্যবহার করব। sin 2a সূত্র হচ্ছে 2 sin a cos a, ওকে? তাহলে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। বা দিয়ে এই যে সমান চিহ্নের এই পাশে x ছিল সেটা এই পাশেই রয়ে যাবে, ইকুয়াল টু এই জায়গাতে আমরা করব কি একটু দেখি, 1 প্লাস cos এই 2, এই পুরাটাকে আমি a মনে করি, আমি ডট ডট দিয়ে যে এলাকাটাকে দেখাচ্ছি এটা পুরোটা আমার জন্য a। তাহলে 1 প্লাস cos 2a, তাহলে 1 প্লাস cos 2a সমান হচ্ছে 2 cos স্কোয়ার a। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে 2 cos স্কোয়ার a, তো আমি যেটাকে বৃত্ত দিয়েছি সেটাই a, তাহলে 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। তাহলে 1 প্লাস cos 2 এর সমান হয়ে গেছে 2 cos স্কোয়ারে। তো এই জায়গায় আমি যে 2টা আনছিলাম ওইটা আসলে এই সূত্রের 2টা মিলানোর জন্যই আনছিলাম, ওকে? প্লাস একইভাবে আই তার জায়গায় থাক sin 2a, sin 2 এর সূত্র কি 2 sin a cos a, তাহলে আমরা লিখে দিলাম 2 sin, এখানে a হিসেবে দায়িত্ব পালন করতেছে এই জায়গাটা, তাহলে 2 sin a cos a, তাহলে sin a মানে হচ্ছে 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6, তারপরে হচ্ছে cos a মানে হচ্ছে 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, ওকে? তাহলে 2 sin a cos a লিখে দিলাম। একইভাবে এই মাইনাস চিহ্নটা আমি আগে রেখে দিই, মাইনাস চিহ্ন তার জায়গায় থাক। এই যে দেখা যাচ্ছে 1 মাইনাস cos 2a, ওকে? একটু খেয়াল করি, 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কোয়ার a, ওকে? তাহলে আমি লিখে দিলাম 2 sin স্কোয়ার a মানে হচ্ছে 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। এটা আর বুঝাচ্ছি না কারণ এটার ঘটনাটা একটু আগে যা বুঝেছি তার মতোই, ওকে? তাহলে প্লাস এখানেও হবে কি আই তার জায়গায় থাকবে, sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a মানে হচ্ছে 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6, 2 sin a cos a মানে হচ্ছে 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, ওকে? ব্যাস এইটুকু সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারলাম। এবার আমরা এখান থেকে কিছু কমন নিয়ে কাটাকাটি করার চেষ্টা করব, সেটা একটু খেয়াল করি। বাম পাশে x যেটা আছে সেটা থেকে যাক, বা x ইকুয়াল টু যেমন আছে তেমন থাকলো। এবার এই উপরের রাশি থেকে আমরা কি কি কমন নিতে পারি সেগুলো একটু কমন নিয়ে ফেলবো, ওকে? তো উপরে দেখা যাচ্ছে ওর কাছে cos থিটা আছে যে দুইটা, cos থিটা আছে দুইটা, ওর কাছে একটা আছে cos থিটা, ওকে? তার মানে cos থিটা একটা কমন নিতে পারি, আর 2 ওর কাছেও আছে ওর কাছেও আছে, তাহলে 2ও কমন নিতে পারি, তাই না? তাহলে উপরের লাইন থেকে আমি কমন নিতে পারতেছি 2, সেই সাথে কমন নিতে পারতেছি cos 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। এই রাশিটা আমি কমন নিতে পারতেছি উপরের অংশ থেকে। এখন ওর কাছ থেকে যদি এটা কমন নেই তাহলে ওর কাছে আর কি থাকে, 2 কমন নেওয়া হয়ে গেছে, একটা cos কমন নেওয়া হয়ে গেছে, তাহলে আরও একটা cos থিটা ওর কাছে থাকে, তাহলে আরও একটা cos 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6 ওর কাছে থেকে যায়, ওকে? তারপর প্লাস ওর কাছ থেকে আমরা কমন নিছি 2 কমন নিছি, cos কমন নিছি, তাহলে ওর কাছে i থাকবে সাইন থাকবে, তাহলে আমরা লিখে দিলাম i থাকবে সেই সাথে সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, এইটুকু ওর কাছে থাকবে, ওকে? এবার নিচের রাশি থেকে কমন নেওয়ার সময় আমাদেরকে একটু চালাইয়ে করতে হবে। তো
চালাকিটা কি সেটা একটু দেখি। না, আমরা একটা কাজ করি, প্রথমে আমরা আমাদের বুদ্ধিমতো একটা কমন নিয়ে ফেলি, তারপরে আমরা চালাকিটা দেখব। তাহলে এই লাইনটা তোমরা এখন লিখিও না, কারণ আমি এক্ষুনি একটা ভুল প্রসেস করতে চাচ্ছি। ভুল প্রসেসের পরে যখন আমি শুদ্ধটা শিখবো তখন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর মনেও থাকবে। ওকে, তো আমি করব কি, ওদের কাছ থেকে কি কি কমন যায় সেটা একটু লিখে ফেলি। তাহলে ওর কাছ থেকে আমি কমন নিব সাইন, এখানে দুইটা আছে, ওর কাছে সাইন একটা আছে, তাহলে দুজন থেকে আমরা সাইন কমন নিতে পারি। আবার ওর কাছে টু আছে, ওর কাছে টু আছে, তাহলে আমরা টু সাইন এই দুজনকে কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস চিহ্ন চাইলে কিন্তু কমন নিতে পারি, তবে মাইনাস কমন নেওয়াটা মনে হয় ভালো হবে না। আমরা একটা কাজ করি, টু কমন নিই, সাইন কমন নিই, তাহলে সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, এটা আমি কমন নিলাম। তাহলে টু কমন নিলাম, সাইন একটা কমন নিলাম, তাহলে ওর কাছে তো সাইন দুইটা আছে, তাই না? তাহলে আরও একটা সাইন ওর কাছে থেকে যাবে, তাহলে সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6 একটা থেকে গেল। তারপর ও আচ্ছা মাইনাস চিহ্নটা থেকে যাবে, কারণ আমি মাইনাসটা কমন নিই নাই, মাইনাস ওর কাছ থেকে টু কমন নিয়েছি, সাইন কমন নিয়েছি, কিন্তু মাইনাস কি কমন নিয়েছি না, সেজন্য মাইনাসটা এখানে থেকে যাবে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা কি কি কমন নিয়েছি, টু কমন নিয়ে ফেলছি, সাইনও কমন নিয়ে ফেলছি, ফলে আর থাকবে কি কস। ওকে, তাহলে ও আচ্ছা আই থাকবে, আই কস 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। তো একটু খেয়াল করি, এখানে কমন তো নিলাম, এটা আমার ইচ্ছা মতো কমন নিলাম, কিন্তু এখানে প্রবলেমটা হয়েছে কি, এই কমন নিতে গিয়ে আমরা এমন একটা জায়গায় পৌঁছাইছি যে অঙ্কটাকে আর মিলাইতে পারবো না। কেন? কজের সাথে আই দেখা যাচ্ছে। তো আমরা জানি যেটা, সেটা হচ্ছে আমরা চেষ্টা করি যে ডি ময়ুরের সূত্রে আমরা সবসময় সাইনের সাথে আই রাখার চেষ্টা করি, কিন্তু এখানে কজের সাথে আই আসছে, কজের সাথে আসছে, এটাও কোনো মেজর প্রবলেম না। কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে এই উপরের রাশিটা আর নিচের রাশিটা মিলে যাওয়ার একটা চান্স ছিল, উপরের রাশিটা আর নিচের রাশিটা মিলে যাওয়ার একটা চান্স ছিল, কিন্তু আমরা ওই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে না পারার কারণে এটা আর মিলাইতে পারি নাই। ওকে, তো আমি এখন আমাদের ওই বুদ্ধিটা অ্যাপ্লাই করে একটা কমন নিব, যার কারণে এটা পুরোপুরি মিলে যাবে। ওকে, তাহলে আমি এটা একটু মুছে ফেলি, তাহলে এক্ষুনি আমি কমন না নিই। আমার একটাই কাজ, সেটা হচ্ছে এই যে এখানে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে না, এই মাইনাস চিহ্নকে আমি লিখবো আই স্কোয়ার। ওকে, তাহলে আমি লিখলাম আই স্কোয়ার টু সাইন স্কোয়ার 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, প্লাস এখানে যা আছে তা লিখে দিব, আই টু সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6 কস 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে আমি করলাম কি, এখানে মাইনাস, আসলে এটা এরকম -1 বদলে আমি লিখে দিলাম আই স্কোয়ার, টুর জায়গায় থাকলো সাইন, যা যা সবাই সবার জায়গায় থাকলো, খালি -1 সমান আই স্কোয়ার লিখে দিলাম, ফলে এখান থেকে মাইনাস চিহ্নটা চলে গেল। আর মাইনাস চিহ্ন চলে যাওয়ার পর এবার যখন আমি কমন নিব তখন কিন্তু এই ব্যাটা পুরোটা ওর সাথে মিলে যাবে, যার কারণে আমরা খুব সহজে সমাধানে চলে আসতে পারবো। একটু খেয়াল করি, এখন এর মধ্যে কি কি কমন যাচ্ছে, ওর কাছে আই আছে দুইটা, ওর কাছে আই আছে একটা, তাহলে একটা আই কমন যাবে, ওর কাছে 2 আছে, ওর কাছে 2 আছে, তাহলে 2 কমন যাবে, আর ওর কাছে সাইন আছে দুইটা, ওর কাছে সাইন আছে একটা, তাহলে সাইনও একটা কমন যাবে। তাহলে এর পরের লাইন আমরা কি করব, এই যে উপরে যা আছে তা লিখে রাখবো। ওকে, উপরের এই রাশিটা যেমন আছে তেমন এখানে থাকবে, নিচের রাশিটাই আমি এখানে কমন নিচ্ছি, তাহলে নিচের রাশিতে কি কি কমন নেব, 2 কমন নিতে পারবো, আই কমন নিতে পারবো, সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, এই 2 কমন নিতে পারবো। ওকে, ভালো করে খেয়াল করি, ওর কাছে দুইজনের কাছে 2 আছে, 2 কমন নিছি, ওর কাছে আই আছে দুইটা, ওর কাছে আই আছে একটা, তো একটা আই কমন নিছি, সাইন আছে দুইটা, সাইন আছে একটা, তো একটা সাইন কমন নিছি। ওকে, তাহলে এবার কমন নেওয়ার পর কি কি থাকে, আই দুইটার মধ্যে একটা কমন নিছি, তাহলে একটা আই থাকবে। ওকে, তারপরে 2 তো কমন নিয়ে ফেলছি, সাইন দুইটার মধ্যে একটা কমন নিছি, তো আরও একটা সাইন থাকবে, তাহলে আমরা পাচ্ছি সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। ওকে, তারপর প্লাস ওর কাছ থেকে যা কমন নিয়ে বাকি তা লিখে ফেলছি, ওর কাছ থেকে কি কমন নিছি, 2 কমন নিছি, আই কমন নিছি, সাইন কমন নিছি, তাহলে বাকি আছে cos 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6, cos 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6, এটা বাকি আছে। ওকে, আচ্ছা, তো আর উপরে যা আছে তার যেভাবে আছে সেভাবে লিখে দিই, উপরে আছে কি 2 cos 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6, আর ব্র্যাকেটে আছে cos 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6 প্লাস আই সাইন 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। তো একটু খেয়াল করি,
এই যে ব্র্যাকেটওয়ালা যে অংশটা, এটা নিচে যা উপরেও তা আছে, কিন্তু একটু আগে সেটা আমরা আনতে পারিনি। কেন আনতে পারিনি? কারণ তখন আমরা -1 বদলে i² লিখি নাই। কিন্তু এখন দেখি, এই যে দেখো cos 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6, এটাও cos 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6, একদম একই। আর এখানে সাইনের সাথে একটা i আছে, i sin 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6, এখানেও দেখা যায় i sin 2n পাই প্লাস পাই ডিভাইড বাই 6। আর প্লাস মাইনাস শুদ্ধ একই, cos এর আগে পজিটিভ, এখানেও cos এর আগে পজিটিভ, সাইনের আগে পজিটিভ, এখানেও সাইনের আগে পজিটিভ। খালি সামনে পিছনে থাকা কোনো বড় ম্যাটার না, আসলে চিহ্নটা ইম্পর্টেন্ট, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখলাম। তাহলে ওরা পুরোপুরি একই, তাহলে আমি এই অংশ আর এই অংশকে কেটে দিতে পারি, কারণ এটা উপরে নিচে কাটা যাচ্ছে। আর বাকি আছে খালি এইটুকু আমাদের হাতে। তাহলে আমরা বাম পাশে এক্স ছিল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, বা এগুলো তো সূত্র, এগুলো বাউন্ডারি দিয়ে দিই। এক্স ইকুয়ালটা আমরা পাচ্ছি কি, একটু খেয়াল করি, এই 2 আর 2 তো কাটা যাচ্ছে, তাই না? তাহলে আমরা পাচ্ছি নিচে পাচ্ছে আই, তাহলে 1/i লিখতে হবে, কারণ নিচের কোনো সংখ্যাকে যদি আমি একলা করে লিখতে চাই তাহলে 1 দিয়ে লিখতে হয়, কারণ সে যে নিচে সেটা আমাকে বুঝাইতে হবে। ওকে, এই আই যে নিচে, আমি যদি উপর 1টা না দিই তাহলে আইটাকে নিচে বুঝানো হবে না। cos বাই সাইন, cos থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে cot থিটা, তো আমি লিখলাম যে cot থিটা, থিটা মানে হচ্ছে 2n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 6। তো এটাই হচ্ছে আমাদের জন্য সমাধান, এরপরে আমরা আর কিছু করতে পারি না। তো আমরা যখন কোনো একটা প্রশ্নের সমাধানে যাই তখন আমাদেরকে বীজগাণিতীয় কাজ, ত্রিকোণমিতিগত কাজ এগুলো শেষ করে আসতে হয়। ওকে, বীজগাণিতিক কাজ, ত্রিকোণমিতিক কাজ, সূচকীয় কাজ, লগারিদমিক কাজ, এইসব কাজগুলো যখন শেষ হবে তখনই আমরা তাকে সমাধান বলতে পারবো। তাহলে এই যে এইটুকু যে এক্সিগুলো যে লাইনগুলো এখানে বের হয়ে আসছে, ওগুলোর মধ্যে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করছি, তারপরে বীজগাণিতিক কাজ, কাটাকাটি, কমন নেওয়া, এগুলো অ্যাপ্লাই করছি। তারপরে এমন একটা লাইনে আসে যে এখানে আমাদের আর কিছুই করার নেই, না আমরা এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবো, এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলেও আবার পিছনের দিকে চলে যাবে, তাই না? তাহলে আমরা এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলেও কোনো লাভ হবে না, সূচকীয় কাজ অ্যাপ্লাই করলেও কোনো লাভ হবে না, মানে এটাই হচ্ছে আমাদের জন্য সমাধান। তবে প্রশ্নে এক্স এর পাওয়ার কত ছিল? 3, তার মানে এটা 3টা সমাধান হবে। তো সেজন্য আমরা লিখবো যেখানে n ইকুয়াল টু, যে আমরা অতিরিক্ত n আনছিলাম, ওই n ইকুয়াল টু একটা হবে 0, একটা হবে 1, একটা হবে 2। ওকে, ব্যাস 3টা সমাধান চাইছে, আমরা 3টা সমাধানের জন্য 3টা মান এখানে লিখে দিলাম। ওকে, তাহলে x প্লাস 1 হোল কিউব প্লাস x মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু 0, ওর সমাধান প্রসেসটা এভাবেই হয়েছে, খুব বেশি জটিল না, সহজ আছে। যদি তুমি 2বার প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার কাছে এটা পানির মতো সহজ লাগতেছে। ওকে, তো এরপর তোমাদের জন্য একটা পিডাব্লিউ থাকবে, পিডাব্লিউটা একটু লিখে নাও। পিডাব্লিউ হচ্ছে ওই যে x প্লাস 1 হোল কিউব, এখানে কিউবের জায়গায় আমি দিলাম 5, তারপরে প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। এই প্রশ্নটা সমাধান করে রাখবা তোমরা নিজেরা। একইভাবে এটা একবার সমাধান করবা, x প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস x মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, এটাও সমাধান করে রাখবা। এখন কথা হচ্ছে এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে মাঝখানে কোনো সূত্রগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই, শুধু লাস্টের লাইনে এখানে গিয়ে একটা পার্থক্য হবে, সেটা হচ্ছে এখানে ছিল 3 যার কারণে আমরা 0 1 2 লিখছি, আর এখানে হচ্ছে 5 যার কারণে আমরা 0 1 2 3 4 একটু পর্যন্ত লিখবো। আর এটা যেহেতু n, সেজন্য আমরা এখানে আর 2n পাই আনতে পারবো না, 2n পাই না এনে আমরা আনবো 2r পাই, আর r এর মান হবে 0 থেকে শুরু করে n মাইনাস 1 পর্যন্ত। ওকে, তাহলে এটার জন্য যেখানে r ইকুয়াল টু হবে 0 1 2 ডট ডট ডট, লাস্টে হবে n মাইনাস 1, আর এটার জন্য r এর মান হবে n এর মান হবে 0 1 2 3 4, ব্যাস এইটুকুই খালি এর মধ্যে মেজর পার্থক্য থাকবে। ওকে, তাহলে আমরা এই দুইটা পিডাব্লিউ তোমরা করে রাখবা, না পারলে আমাকে অবশ্যই জানাও। যে অংশে পারবা না, পুরোটা তো পারবা না এমন তো না, যে অংশটা পারবা না শুধু সেই অংশটা আমাকে একটু বলিও, আমি সেটা বুঝাই দিব আর কি।